1 2 3 ওকে। তো এইটা হয়তো এই চ্যানেলের প্রথম ভিডিও যেটার মধ্যে আমি একলা না, আমার সাথে একজন আছে। তো আমার সাথে খুবই পপুলার একজন আছে, তোমরা যদি বাংলাদেশি ইউটিউবারদেরকে দেখে থাকো ইউটিউবের মধ্যে তাহলে তাকে তোমরা চিনবা। সে হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি টপ, আমার মানে সেকেন্ডে আছে ভাই, ভাই মানে সেকেন্ড মোস্ট সাবস্ক্রাইব ইউটিউবার। তার নাম হচ্ছে গ্র্যাজুয়েট ওটাকু। তার চ্যানেলের নাম গ্র্যাজুয়েট ওটাকু। আমাদের ভাইয়ের আসল নাম হচ্ছে শান্ত ভাই। তো শান্ত ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই, প্যারাময় জীবনের মধ্যে একটু ভালোই আছি, আমিও ভালো আছি। তো সবার জীবনে যে একটু কম বেশি প্যারা থাকবেই। হ্যাঁ, প্যারা থাকবে, প্যারা না থাকলে লাইফ খুব বোরিং হয়ে যাবে, একটু প্যারা দরকার লাইফেতে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি আমার এই চ্যানেলটার মধ্যে, আমার এটা সেকেন্ড চ্যানেল, এই চ্যানেলটার মধ্যে আমি জোজোকে নিয়ে অনেক সুনাম টুনাম করছি। আমি বলি যে জোজো নিয়ে কথা বলার মতন আমার কোনো মানুষ নাই, যার কারণে আমি আমাদের গ্র্যাজুয়েট ভাইয়ের সাথে কয়দিন আগে একটা পডকাস্ট করছিলাম। আমি জানি না এই ভিডিও আসার সময় এটা বের হবে কি হবে না। ওই পডকাস্টের মধ্যে আমি ভাইকে বলছিলাম, ভাই আপনার জোজো দেখেন, আপনার জোজো খুব ভালো লাগবে, কারণ জোজোর মধ্যে পাওয়ার সিস্টেম নিয়ে অনেক কাহিনী ঠাইনি আছে। তো ভাই বলছে যে আমি দেখবো। তো ফাইনালি ভাই দেখছে, আমাকে নক দিছে যে আমি সিজন 1 দেখছি। ইনিশিয়াল কয়েকটা থটস আমাকে বলছে, বাট এখন আমি একটু ডিটেলসে যাব, বাট বেশি দূর আগাবো না, 10 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করব, কারণ আমাদের ভাই তার চ্যানেলের মধ্যে বলছে যে একটা ভিডিও দিবে জোজোকে নিয়ে। তো তো তুমি ভাই শিওর 10 মিনিট হবে? কারণ আমরা আলোচনা শুরু করলে তো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। অ্যাটলিস্ট একটা টার্গেট রাখি 10 মিনিট। যদি কোনো টার্গেটই না রাখি তাহলে দেখবো যে ইনফিনিট একটা পডকাস্টার টাইপের 1 আওয়ার টাইপ কিছু একটা হয়ে গেছে। তো টার্গেট রাখি 10 মিনিট। তো খুবই র্যাপিড প্রশ্ন করব, আর আপনি আশা করি খুব র্যাপিড অ্যান্সার দিবেন, যদি কিনা কোনো ডিটেলড অ্যান্সার যদি না থাকে আর কি। দ্যাট ইজ। তো প্রথমে যেটা হবে সেটা হইতেছে, আপনার ইনিশিয়াল থট কি ছিল প্রথম এপিসোড দেখে? আপনার অনুভূতি কিরকম ছিল একদম এপিসোড 1 যেটা? আমি তো তোমার থেকে তো ফার্স্টে একটা রিভিউ পাইছিলাম, থেকে আমার ধর অলরেডি একটা হাই এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেছিল। দাদা ঠিক হ্যাঁ, আছে, আগানো যেহেতু এভাবে বলছে বা এত কিছু করছে, তার মানে অ্যানিমের মধ্যে হয়তো আহ, ভালো কিছু আছে। তো ফার্স্ট এপিসোড দেখে অনেস্টলি টু সে আমি অতটা ইমপ্রেসড হই নাই। আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু অনেক আগের অ্যানিমে, সো মনে হয়েছে যে একটা টিপিক্যাল ফ্যামিলি টাইপের ইয়ে হবে। তবে একটা জিনিস তোমার আমার ইয়ে লাগছে, সেটা হচ্ছে ওপেনিংটা। সচরাচর কিন্তু কোন অ্যানিমেতে এইরকম ওপেনিং হয় না। মানে মানে ওই যে কি জানো, জো স্টার ফ্যামিলির যে তোমার ইন্ট্রোটা ছিল, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ, যখন একদম শুরুতেই দেখায় যে ওরা হচ্ছে একটা মানে মৃত, অলমোস্ট মৃত অবস্থায় পড়ে আছে, তারপরে ওই তোমার ওই ডিও ইয়ার আসে, ডিওর বাবা হ্যাঁ, এসে হ্যাঁ। তোমার হচ্ছে ইয়ে করে। তো এরকম ইন্ট্রো সাধারণত সিনেমায় দেখা যায় বা এরকম টাইপ দেখা যায়, বাট এটা যেহেতু অনেক আগের কনসেপ্ট, সো বলা যায় যে সেই হিসাবে এটাকে অনেক একটা ইউনিক ছিল। তো হ্যাঁ, হ্যাঁ, অনেস্টলি ওপিনিয়ন দিলে পরে যে একদম যে আহামরি একদম যে খুব ভালো লাগছে ফার্স্ট এপিসোডটা, তা হুম। না। কিন্তু পরের দিকে আস্তে আস্তে গিয়ে তোমার আর কি ইন্টারেস্টিং হতে শুরু করছে। বিশেষ করে তোমার হচ্ছে মানে মাঝখানে বেশ কিছু একটা ইয়ে মোমেন্ট স্পয়লার ছিল, বলতে যেটা পারেন, এখানে কোনো তোমার সমস্যা নাই, এখানে স্পয়লার কোনো সমস্যা নাই, এখানে আমরা স্পয়লারে চিন্তা করি না। আচ্ছা তোমার ওই মানে এরিনার সেই যখন এরিনার সাথে যখন করায়, আমার মনে হয় যে তখন থেকে আসলে বিষয়গুলো একটু বেশি ইন্টারেস্টেড হতে শুরু করছিল। মজার বিষয় কি জানো? কি? মজার বিষয় হলো কি, আমি তো ধরো ইচ্ছা করে কোনো রকম স্পয়লার নেই নাই, তোমার থেকেও নেই নাই, আশেপাশে কোথাও থেকে নেই নাই। হুম। আমি প্রথমে ভাবছিলাম এই ডিএ হচ্ছে তোমার মেইন ক্যারেক্টার, ঠিক আছে। প্রথম আচ্ছা। প্রথম দুই দুই তিন এপিসোড পর্যন্ত প্রথম হচ্ছে জিও একটা মেইন ক্যারেক্টার, মানে বুঝতে পারছো যে ওর বাবা ওই মদ খাচ্ছে, এই এটা করছে, ওকে হুম। অতটা পাত্রা দিচ্ছে না, বাট ও একটু স্মার্ট, ঠিক আছে। অন্যদিকে আমরা এই জোজো মানে জনাথন। কি জানো, হ্যাঁ জোনাথান জোস্টার। হ্যাঁ, এই হ্যাঁ। জোস্টার ফ্যামিলির নামগুলো একটু উলট পালট হতে পারে, তুমি আমাকে একটু কারেক্ট করে দিও, ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমি ঠিক আছে, ফার্স্ট সিজনে সমস্যা নেই। দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা জোনাথান নেই। জোনাথান জোস্টার। তো এই জোনাথন জোস্টার তো ও প্রথম দিকে যেহেতু রয়্যাল ফ্যামিলি থেকে গেছে, ওরই এরকম হওয়া উচিত ছিল, ডিওর মতো এরকম একটু ক্লাসিক্যাল ভাব, বুঝতে পারছো? ওই যে ডাইনিং টেবিল একটা সিন আছে না, হুম, যে হুম, হুম। ওরা একটা মানে ডিও একদম একটা রাজকীয় ভাবে খাবার টাবার খাচ্ছে, আর জো ওর মতো মানে এ নিয়ে দেখাচ্ছে। তো এটাই তো আমি প্রথম সেকেন্ড এপিসোড পর্যন্ত আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, তার মানে ডিওই হয়তো মেইন ক্যারেক্টার হবে। কিন্তু পরে যখন দেখলাম যে ওরে বাপরে, এ তো দেখছি খুবই ইভেল টাইপের। স্পেশালি যখন এরিনা যখন তোমার হচ্ছে ওই কিসটা করে, হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ। করে, ঠিক আছে। তো তারপরে বুঝলাম যে আচ্ছা এই ভিলেন। আর আর এই শালার উপর খুব মেজাজ গরম হয়েছে যখন ও তোমার হচ্ছে যে ওই ড্যানি আছে না, হ্যাঁ, এই যে কুকুরটাকে হুদাই জোজোর একটা আজারাই। কুকুর, হ্যাঁ, হ্যাঁ। কুকুরটাকে ইয়ে করে ফেলে, মেরে ফেলে। তো ওইটা আমার আসলে খুব খারাপ লাগছে।
যাই হোক, আমারও তো same। ওইখানে ইয়ে হলাম। তো ওইটার ইয়ে শেষে তো ওভারঅল তারপর থেকে কাহিনী তোমার ইন্টারেস্টিং হতে শুরু করলো, আর আমি এক বসাতে তোমার হাফ সিজন দেখে ফেলছি। ঠিক আছে, সো ইনিশিয়াল থট এরকম ছিল। আচ্ছা, তাহলে এমনিতে যে জিনিসটা বললেন যে শুরুর দিকে একটু ইউনিক, একটু সিনেমার মতন লাগছে বা টোটালি আলাদা মতন লাগছে, একটু একটু স্লো আর একটু বোরিং লাগছে, তাই না? এটার হ্যাঁ, রিজনটা তো আপনাকে আমি প্রথম বলছিলাম যে এটা, পাঁচটা এপিসোড বলা যায় একটু বোরিং, হ্যাঁ প্রথম পাঁচটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপিসোড। আমরা প্রথমে বলছিলাম না যে এটা হইতেছে ড্রাগন বলের আগেকার অ্যানিমে, তো ড্রাগন বলের কোনো ইনফ্লুয়েন্স এই অ্যানিমেটার মধ্যে নাই, এটা পুরোপুরি একটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে গেছিল। তো যার কারণে আপনি বলতে পারেন যে যে আমরা মডার্ন যে শোনেনগুলো দেখি যে প্রথম এপিসোডের মধ্যে ট্র্যাজিক কিছু হবে বা প্রথম এপিসোডের মধ্যে তাদের মেইন ক্যারেক্টারের পার্সপেক্টিভ দিয়ে শুরু করবে, ওই জিনিসটা কিন্তু জোজোর মধ্যে হয় নাই। প্রথমেই কিন্তু বলা যায় আমরা ভিলেনের স্টোরি দিয়ে কিন্তু শুরু করছি শুরুর দিকে, তাই না? তো এই কিছুটা কিন্তু এরকমই। আবার জোজোরে কিন্তু একটা জিনিস আছে, এটা খুবই ক্যাওটিক একটা মানে সিরিজ, মানে মানে পাগলা টাগলা জিনিসপত্র হয়। আপনাদের আপনি তো এই অলরেডি দেখছেন এই যে কি বলে এই ডিও, ডিও যখন ওরা যখন একটু বড় হয়ে যায়, কলেজে নাকি ভার্সিটিতে যখন উঠে, তখন ওরা হঠাৎ করে বন্ধু হয়ে যায়, তাই না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে দেখি যে ওরা রাগবি খেলতেছে, হঠাৎ করে বন্ধু হয়ে গেছে। আবার মনে মনে দেখি যে কি বলে ওই ডিও, সে আবার মনে মনে কি প্ল্যান করতেছে যে ওর বাপরে মারে ফেলবে বা এরকম মারে ফেলার প্ল্যান দেখে একটা জিনিস মনে পড়লো আপনার। আচ্ছা, একদম আমরা ডাইরেক্ট জাম্প করতেছি একদম লাস্টের দিকে, ঠিক আছে? আই মিন সিজন মানে পার্ট ওয়ানের লাস্টের দিকে। পার্ট ওয়ান কোনটা এখন তো বুঝছেন, আমি আপনাকে বলছিলাম যে দেখার পরে বুঝবেন যে পার্ট ওয়ান আর বুঝতে পার্ট টু পারছি। কোনটা, ইজিলি বুঝতে পারবেন। তো হ্যাঁ, পার্ট ওয়ানের লাস্টের দিকে যেটা হইলো, ওটাকে আপনি কোনো মতে গেস করতে পারছিলেন বা প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু একটা হবে? অনেস্টলি টু সে না, আমি তো যে ছিলেন ডিও যে একটা ও একটা বড় সড় উইকনেস আছে, সানলাইট। সো এমন হ্যাঁ তো না যে খুবই একদম ওভার পাওয়ার নো উইকনেস টাইপের ভিলেন। সো হ্যাঁ আমি ভাবছিলাম যে ও হয়তো শেষের দিকে একটা হ্যাপি এন্ডিং টাইপের হবে, বুঝতে পারছো? আমাদের জো তোমার হচ্ছে হয়তো বেঁচে থাকবে, ওর ফ্যামিলি নিয়ে হ্যাপিলি বাস করবে, আর ওকে হয়তো মেরে ফেলবে। আমি এটা ভাবি নাই যে তোমার ওই ওকে সাথে নিয়ে আর কি স্যাক্রিফাইস করবে আর কি, এটা আমি কখনো আসলে ভাবি নাই। কিন্তু ভালো লাগে। কিন্তু আমার এখানে তোমার একটা বড় থিওরি আছে, আমি কিন্তু কিছুই জানি না, ঠিক আছে? কিন্তু হুম 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 যতটুকু দেখলাম, মানে এরকম টাইপের অ্যানিমে যত আমি দেখছি এরকম টাইপের, বা এই যে এই ডিও ব্র্যান্ডো এই যে ভিলেনটা আছে, এর হ্যাঁ মধ্যে এত বেশি পোটেনশিয়াল আছে। আমার মনে হয় যে রাইটার যদি এরকম জুতের রাইটার হয়, ও এখানে ওকে রাখবে না, ঠিক আছে? ও আচ্ছা হয়তো আবার কোনো কারণে একটা প্লটের মাধ্যমে আবার হয়তো ব্যাক করতে পারে, ঠিক আছে? আমি তোমার এই মানে এই লাস্টে এটা নিয়ে ওটা নিয়ে ভাবছিলাম যে আসলে এই এই ভিলেনটা এত বেশি পোটেনশিয়াল, তাহলে একে হয়তো করবেন না। আমি জানি না যে ফিউচারে কি করবে, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো আবার ব্যাক আসবে। ও হয়তো একদম কমপ্লিটলি মরে নাই, কারণ যেহেতু ওকে আমরা কিন্তু এই সানলাইটে যে ইয়ে হয়ে একদম যে ভস্ম হয়ে যাচ্ছে এরকম কিন্তু দেখি নাই। কিন্তু ও কিন্তু দিনের বেলায় জাহাজের মধ্যে মারা গেছে, তাই না? তো দিনের বেলা ছিল, হ্যাঁ প্লাস আগুন ছিল, আগুন পড়ছিল, তাই না? অত উইকনেস তো বলতে গেলে আগুন তো আরো একটা উইকনেসের মধ্যে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুনও একটা উইকনেসের মধ্যে একটা। আগুন থেকে তোমার রিজেনারেশন কিন্তু অতটা না। আচ্ছা, দেখা যাক আপনার থিওরি কত দূর যায়। তবে এটা ছিল আমাদের পার্ট ওয়ান, এবং পার্ট ওয়ানের মধ্যে একটা পাওয়ার সিস্টেম আমাদের ইন্ট্রোডিউস করেছে, হামন। এই অনেক হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। উইয়ার্ড একটা পাওয়ার সিস্টেম, বাট এই আমার এই আপনার কেমন লাগছে পাওয়ার সিস্টেমটা? যদি আপনার পাওয়ার সিস্টেম গায়, আপনার পাওয়ার সিস্টেম নিয়ে একটু থিওরি ইয়া দিয়ে করতে পছন্দ করেন। হ্যাঁ, পাওয়ার সিস্টেম তো আমার কাছে এটা আসলে ভালো লাগছে। কাহিনীর থেকে সত্যি পাওয়ার সিস্টেম, প্রথমত হলো তোমার পাওয়ার সিস্টেম নিয়ে যদি বলি, তাহলে জোজোর যেই ফার্স্ট সেন্সে, মানে যে ওকে তোমার এই হামনের সাথে ইন্ট্রোডিউস করাইছে, ব্যারন, ঠিক আছে? এই ক্যারেক্টারটাকে জেপেলি আমার খুব ছিল না ভালো তার লাগছে, নাম? ঠিক আছে? জেপেলি মনে হয় তার নাম ছিল, সামথিং এরকম, জেপমিল জেপেলি, হ্যাঁ নাকি হ্যাঁ, এরকম। এটা তো তোমার ফ্যামিলি নেম, কিন্তু হ্যাঁ ওকে ব্যারন বলে। হ্যাঁ, ফ্যামিলি নেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখেন এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেপেলি। আহ, আচ্ছা, যাই হোক, জেপেলি। হ্যাঁ, জেপেলি বলবো না? জেপেলি সবাই মনে হয় জেপেলি বলে, আমি জানি না, হয়তো জেপেলি বলে আহ, সবাই এটাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইয়ে বললাম জেপেলি আর কি। তো এই যে কে ইয়ের সাথে ইন্ট্রোডিউস করায়, হামনের সাথে আচ্ছা আচ্ছা, ইন্ট্রোডিউস ওয়েট ওয়েট করায়। ওয়েট ভাই ভাই, তো একটু দাঁড়ান, একটু হ্যাঁ হ্যাঁ, এবার এবার মোটামুটি ঠিকঠাক মতো শোনা যাইতেছে। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে জেপেলি আর পাওয়ার সিস্টেমটার কথা বলতেছিলাম। তারপর যদি আবার একটু রিপিট করতেন যে হ্যাঁ আপনার পাওয়ার সিস্টেমটা কিরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, মানে জোজোর বিজার অ্যাডভেঞ্চারে যে তোমার পাওয়ার সিস্টেম মেইন কনসেপ্টটা যদি মানে ইনিশিয়াল স্টেজে হামন, তো হুম এটা ভালো লাগছে পাওয়ার সিস্টেমে, যেহেতু আমি তোমার ঘাটাঘাটি করি। কিন্তু
আমি এটা ভাবি নাই যে এটা এইভাবে ইন্ট্রোডিউস করানো সম্ভব, ঠিক আছে। মানে ধরো সানলাইটের পাওয়ার একটা ইয়ে টাইপের, হ্যাঁ মানে এটা অনেকটা ডেমন স্লেয়ারের তোমার ব্রিদিং স্টাইলের মতো, সব বোঝাই হুম যাচ্ছে হুম যে ওরা হয়তো জোজো থেকে ইন্সপায়ার্ড ছিল। তো হ্যাঁ আরো যদিও যদিও এখানে ব্রিদিং বাদে আর অনেক কিছু আছে, ওইখানে তোমার সবকিছু ব্রিদিং এর উপর ডিপেন্ড করে। বাট এইখানে হচ্ছে ব্লাড, ব্লাড হুম হলো ওদেরকে মেইন। মানে যেমন তোমার হচ্ছে এই ডিও তোমার একটা উইকনেস খুঁজে পাইছিল, যে এই যারা এই যে হ্যামন ইউজার আছে ওদের যদি আর কি ফ্রিজ করে দেওয়া হয় তাহলে ওরা হ্যাঁ হ্যামন ইউজ করতে পারে না, কারণ এখানে ব্লাড তখন ওইভাবে মানে মানে ব্লাড যেভাবে সঞ্চালিত হয় যেটাকে বাংলা ভাষায় বলে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ চলাফেরা করে, ওইটা তো বন্ধ হয়ে যাবে ফ্রিজ করে দিলে। তো হুম তেমন ভাবে এটা একটা মানে আর আরেকটা জিনিস দেখলাম কি, আমি তো তুমি জানো আমি আবার এগুলি অ্যানালাইসিস করি। হুম হুম আমি আবার দেখলাম যে এরা একটা পাওয়ার সিস্টেম বা একটা যে কোনো কিছু ইন্ট্রোডিউস করায়, তার সাথে সাথে তার উইকনেসটাও ইন্ট্রোডিউস করায়। মানে এমন না যে এই হ্যাঁ হ্যাঁ ওভার হ্যাঁ পাওয়ার এই ইয়ে টাইপের। না 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 যেমন তোমার ডিওর যখন ওই যে ইয়ে তোমার মাস্কটা ইন্ট্রোডিউস করানো হলো, তা তো ঠিক আছে, হ্যাঁ ভ্যাম্পায়ার হয়ে গেল, অনেক পাওয়ারফুল। তো সানলাইট ওর একটা উইকনেস করে দিল। হুম তারপর আবার এই যে সানলাইটকে মানে একটা ভ্যাম্পায়ারকে মারার জন্য যে তোমার হামন ইন্ট্রোডিউস করানো হলো, সেই হামনেরও আবার একটা উইকনেস ইন্ট্রোডিউস করানো হলো। আর আমি হুম একটা জিনিস দেখলাম যে স্টোরি বাড়ার সাথে সাথে একটা পাওয়ার অফ ব্যালেন্স থাকে। কখনো ভিলেন ওভার পাওয়ার্ড হয়ে যায়, আবার কখনো দেখা যাচ্ছে তোমার যেই পজিটিভ ক্যারেক্টার গুলো আছে ওরা একটু ওভার পাওয়ার্ড হয়ে যায়। তবে এসবের মধ্যে থেকে আরেকটা জিনিস তোমার বলতে হয়, সেটা হলো তোমার যার কথা বলছিলাম বলতে বলতে প্রবলেম হয়ে গেল, জেপেলি। হ্যাঁ 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 তোমার জেপে জোজোর জোজোর ফার্স্ট সেন্সে যে তোমার আর কি ওকে হামনের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। হুম তো হুম ওর আমার মনে হয় যে ওর একটা আরো বেটার পটেনশিয়াল ছিল। রাইটার ওকে এত দ্রুত স্যাক্রিফাইস পন হিসেবে না ইউজ করলেও হতো, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড আমি বুঝতে পারছি এটা দরকার ছিল, কারণ তখন তোমার ডিও অনেক বেশি ওভার পাওয়ার হয়ে গেছিল। তো ও হুম তখন জোজোর একটা পাওয়ার বুস্ট লাগতো। তো এই যে পেলি যখন তোমার ওর সাথে ওকে পাওয়ার মানে যত হামন ছিল সব যখন ওকে দিয়ে দিল, তারপরে কিন্তু তখন জোজো একটু রেডি হয়েছিল ডিওর সাথে একটা ব্যাটেল করার জন্য। তার আগে কিন্তু হ্যাঁ অতটা কিন্তু পাওয়ারফুল ছিল না, না 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 ঠিক আছে। বরঞ্চ ওর যে সাব অর্ডিনেট গুলো ছিল ওদের সাথেই একটা হাড্ডাহাড্ডি ব্যাটেল হচ্ছিল। তো সেখানে ডিওকে ডিরেক্টলি হারানো তো অনেক টাফ একটা ব্যাপার। যাই হোক, হুম তবে এখানে যে তোমার এই যে আমি ভাবছিলাম কি যে তার মানে হয়তো একটা ওই সানলাইটকে কনকুয়ার করার একটা ব্যাপার স্যাপার হয়তো আসবে, ঠিক আছে, কিন্তু ওটা আমি দেখি নাই। মানে এক্সপেকটেশন ছিল। দেখো যে ডিও তো অবশ্যই ও আমাদের শুরু থেকে দেখে আসছি যে ও ভিলেন, কিন্তু ভিলেন হলে পরেও যথেষ্ট স্মার্ট একটা ক্যারেক্টার। হুম ও হুম, অনেক সবকিছু স্মার্ট অ্যানালাইসিস করে, হুম অ্যানালাইসিস করে, ও বুঝতে পারে যে কখন ওর থামতে হবে। অন্যান্য ভিলেনের মতো না কিন্তু। তো ও ও হয়তো সান মানে ওর যে ও কিন্তু ওর উইকনেস সম্পর্কে জানে যে সানলাইট ওর সবচেয়ে বড় উইকনেস। হুম তো আমার হয়তো এরকম একটা ইয়ে ছিল যে ওকে, যদিও ও কিন্তু মারা গেছে, কিন্তু আমার এখানে দুইটা জিনিস থট আসছে যে ও যেহেতু এরকম টাইপের এত ইন্টেলিজেন্ট টাইপের ভিলেন, তার মানে ওর মাথায় অবশ্যই এটা আসবে যে সানলাইটকে কিভাবে কনকোয়ার করা যায়, বা জোজোতে তো এরকম একটা পাওয়ার সিস্টেম থাকা উচিত ধরো ভ্যাম্পায়ারদের ইয়ের জন্য, যে এইভাবে ওরা হচ্ছে সানলাইট কেউ জয় করতে পারবে। তাহলে কিন্তু আরো বেশি ওভার পাওয়ার ভিলেন হয়ে গেল, ঠিক আছে। তো আমি এরকমটাই ভাবছিলাম যে শেষের দিকে হয়তো এরকম টাইপের ও সানলাইটকে জয় করে ফেলবে, তারপর হয়তো জোজোর একটা বড় পাওয়ার ডেভেলপমেন্ট হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড এরকম হয় নাই। অ্যাট দ্য এন্ড দেখছি যে দুইজনই আর কি মানে ইন্তেকাল করে জোজো আর কি স্যাক্রিফাইস করে হ্যাঁ ওকে ইয়ে করে ফেলছে। তবে আমি তোমাকে শুধু বললাম না যে আমার মনে হয় যে ডিও ব্যাক আসতে পারে, বাট আমার কেন জানি মনে হয় যে জোজো ব্যাক আসতে পারে, ঠিক আছে। জোজো কারণ ব্যাক আসবে ওদের হ্যাঁ ব্যাক আচ্ছা আসতে পারে আর কি। মানে ও তো মারা গেছে, কিন্তু ধরো যে কোন একটা প্লটের মাধ্যমে, বা ধরো যে ও কোনো কারণে ওর একটা কি বলে ধরো হাত বা কাঁধ টাত কেটে ফেলছে, ঠিক আছে, পাটা কেটে গেছে, তো ওইভাবে হয়তো ও ব্যাক আসতে পারে। আচ্ছা আচ্ছা বুঝছি। আর ভালো কথা, এই পার্ট ওয়ানে এটা নিয়ে বলা নিয়ে আর এক পেছনে গেল কি নিয়ে যে কথা বলবো। আরে 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 আপনার ওই যে কি বলে পার্ট ওয়ান তো এখানেই বলতে গেলে মোটামুটি শেষ হয়ে যায়। আমি যে প্রশ্নগুলো করতাম আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন, তো পার্ট ওয়ানে সেই ইয়ার আছে। এখন আমরা আসে হলো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, মানে বলতে গেলে পার্ট ওয়ান ছিল কিছুর ইন্ট্রোডাকশন যে ডিও কে, জোজো কি জিনিস, এগুলা কি, হ্যাঁ এটা তো গেল। এইবার আমরা আসলে আমার পার্সোনালি খুব ফেভারিট একটা ক্যারেক্টার এই সিরিজের মধ্যে, সেটা হচ্ছে জোসেফ। আপনার পার্ট ওয়ান শেষ হইলো, পার্ট টু শুরু হইলো, জোসেফ আসলো, আপনার জোসেফরে কেমন লাগছে এটা আগে বলেন।
এ তো মানে সেই লাগছে। আমি প্রথমে ভাবছিলাম মানে যে একটু কমেডি টাইপের ক্যারেক্টারই হবে, কিন্তু এই যে আসলে যে অ্যানিমের যে নাম যে জোজোস তোমার বিজার অ্যাডভেঞ্চার, এই হ্যাঁ, যে বিজার যে একটা ভাইবটা, এটা কিন্তু আমি আসলে জোনাথন জোস্টার মানে ফার্স্ট যে আসে জোজো নাই। ছিল ওর বাপ, ওর মধ্যে কিন্তু আসে নাই, বাট ও এই বাপ না, এর কিন্তু মধ্যে বাপ কিন্তু না, আসছে, ওটা ঠিক দাদা। আছে? ওই যে দাদা crazy- ও হ্যাঁ, সরি জনাথনের সরি, দাদা দাদা হয়। দাদা হ্যাঁ, ওর বাপ হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ বিশ্বযুদ্ধের মধ্যে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বযুদ্ধের মধ্যে মারা গেছে, হ্যাঁ। হুম। তো যদিও ওকে নিয়ে ওরকম ক্যারেক্টার ইয়ে হয় নাই, কিন্তু স্টিল দুইটা জিনিসই আমার এখনো তোমার ডাউট আছে, যেটা আমি জানি তোমাকে বললে তুমি হয়তো স্পয়লার দিবা না, তারপর আমার জানতে খুবই আগ্রহ হচ্ছে। একটা হলো তোমার এই আমরা সিজন 1 শেষ করছি, বাট তোমার এই মাস্কের সিক্রেটটা কিন্তু ইয়ে রিভিল হয়নি। এটা বুঝতে পারছি যে এই মাস্কটা হচ্ছে ওই মানে ফার্স্ট জোনাথন জোস্টারের মায়ের কাছ থেকে আসা, কিন্তু এটার আসলে অরিজিনটা কি, এটা কোথা থেকে আসলো, বা এটা কোনো ডেভিলের থেকে আসলো নাকি হ্যাঁ, এটা এই বলছে তো, এই বলে নাই? মাস্কের পার্ট 2-তে মেবি বলছিল এটা, আমার যতদূর মনে পড়ে। পার্ট 2 তে মাস্কটা ওই যে ইয়ের কথা বলছো, ওই যে আলটিমেট আহ, লাইফ ফর্ম কার্স যে আছে ও। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, মাথা থেকে এটা আউট হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ, ওই তো এটা, ওই তো এটা বানাইছে, হ্যাঁ, ওই তো ও এটা বানাইছে বানাইছে, যাতে হ্যাঁ ও ইমর্টাল হইতে পারে, সবচেয়ে স্ট্রং হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার মনে পড়ছে মনে পড়ছে, এটা মাথা থেকে আউট হয়ে গেছিল, ভালো কথা বলছো। হ্যাঁ, ওখানে তো দেখাই দিছে, কিন্তু তারপরে এই মাছটা ওইখানে অত কিন্তু ডিটেলস বলে নাই। ও মাছটা ক্রিয়েট করছে বুঝলাম, প্লাস হুম। ওই মাছটা ও যেহেতু মানে ওর যে ওর ব্যাক স্টোরিতে দেখাইছে যে ও তোমার হচ্ছে ইয়া হতে চাইতো, মানে সবসময় চাইতো যে সানকে কনকোয়ার করবে। হুম। তো এই মাস্কের মাধ্যমে ও এটা করতে চাইছিল, এবং সবশেষে করেও ফেলে। ইভেনচুয়ালি তোমার এই যে লাভা আছে, মানে লাইফ ফোর্সের সবচেয়ে ডিস্ট্রাকটিভ জিনিস যেটা লাভা, সে হ্যাঁ, লাভাও হ্যাঁ। কিন্তু ওকে ওরকম মারতে পারে না। ও হচ্ছে ওই যে কি বলে এটাকে, মাটির একটা আস্তরণ দিয়ে, মাটি না কিসের আটকে রাখে। আস্তরণ, ওই যে কাকড়ার কি হ্যাঁ জানি একটা বলছিল আর কি, কাঁকড়া, এসব হ্যাঁ হ্যাঁ এসব জিনিস দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাটির না, সরি সরি, কাঁকড়া কাঁকড়া। তো কাঁকড়ার এই ইয়ে দিয়ে হচ্ছে কোনোভাবে বেঁচে যায়, ওইখান থেকেও বেঁচে যায়। আর ওইখানেই তো তোমার আমাদের ইয়ে হলো, ও হচ্ছে একটা হাত ইয়ে হারায়, ঠিক আছে? হুম, তো হুম। হ্যাঁ, এটা আসলে মনে পড়ছে, আমার এটা খেয়াল ছিল না। ও, আরেকটা জিনিস যেটা জোজোর মধ্যে আপনার হয়তো প্রবলেম হইতে পারে, আপনি অ্যাটাক অন টাইটান দেখছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখছি। অ্যাটাক অন টাইটানের মধ্যে ক্যারেক্টার মারা যায় তাই না, কিন্তু জোজোর মধ্যে একটা প্রবলেম যে এখানে কে মারা যাবে কখন মারা যাবে কেউ কেউ গেসই করতে পারে না। মেইন ক্যারেক্টার সিরিজের মাঝখানে মেরে যেতে পারে, মানে তারপরও সিরিজ কন্টিনিউ করবে, এরকম একটা সিরিজ জোজো। তো আসলে অন্যান্য অ্যানিমে যে আমরা বলি না যে একটা প্লট আর্মার আছে, যে মেইন ক্যারেক্টারের কিছুই হবে না, সবসময় থাকবে, আমরা জানি যে সিরিজ তো শেষ হবে না, এই আরো 4টা সিজন বাকি আছে, কেমনে সিরিজ শেষ হবে? কিন্তু জোজোই হইতেছে একমাত্র অ্যানিমে যেখানে কোনো ভরসা নাই, যে কোনো জায়গায় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কে কখন মইরা যায় আপনি মানে সবসময় টেনশন কাজ করে ভিতরে, যে আল্লাহ একসাথে যখন ফাইট করতেছি, এই কি জোজোকে আমাদের বাঁচবে নাকি জোজো এখানে শেষ হয়ে যাবে, এরকম একটা টেনশন থাকে জোজোর মধ্যে। তবে হ্যাঁ, তবে তবে টেনশন নিয়ে তবে আমি যথেষ্ট মজা পাইছি, স্পেশালি তোমার আমি এই মানে জোনাথান জোস্টার জোজো পার্টে অতটা ইয়ে পাইনি, কিন্তু তোমার জোশের জোস্টার মানে বার্থ প্লেস থেকে শুরু করে মানে ওর কাহিনী দেখানো করে, স্পেশালি আমি যতবার হয়তো তোর হাজার শেষের দিকে, ওই যে ও যখন মরে যায় না, হ্যাঁ, হ্যাঁ। সবাই তোমার এই মানে এই শ্মশানে ওকে হচ্ছে দেখা যাচ্ছে ওকে নিয়ে প্রে ট্রিবিউট করতে দেয় আর শুরু কি, আর করে, কবরের কাছে ওর যায়। পিছন, হ্যাঁ কবরের কাছে, ওরা তো খ্রিস্টান সম্ভবত, তো হ্যাঁ, এই খ্রিস্টান। কবরের কাছে যায়, তো পিছন থেকে এসে ও দাঁড়ায়, আর এদিকে ওরা ওর কবরের সামনে প্রার্থনা করছে। আর সবচেয়ে মজা লাগে যখন ওর ওয়াইফকে বলে যে তুমি এখনো ওদেরকে খবর পাঠাও নাই যে আমি বেঁচে আছি, তো ও ভুলে গেছে। ও ভাই। আর আর আপনার খালি ভাবেন, জোসেফ, হ্যাঁ, ওর কোনো, ও জাস্ট নর্ম, ও খালি একটা হামন ইউজার ছিল তাই না, ওকে হামন কিন্তু কেউ শিখায় নাই, ও একলা একলা কেমনে জানে হামন খুঁজে পাইছে। এমন একটা ক্যারেক্টার এই সিরিজের, টু বি অনেস্ট, ওয়ান অফ দি মোস্ট স্ট্রংগেস্ট ভিলেনকে হারাইছে, কার্সকে হারাইছে, আলটিমেট লাইফ ফর্ম। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, কিন্তু খুব ইমপ্রেসিভ ও একটা তো বিষয়। তোমার ডিওর থেকেও পাওয়ারফুল ছিল। হ্যাঁ, ও কিন্তু ডিউর আসলে থেকেও স্ট্রং ওর যে ছিল। আসলে ওর বিষয়টা হলো কি, ও তোমার একে তো ওর যে বাপ বাপ না দাদা জোনাথন জোস্টার, ওর থেকে তো একটা পাওয়ার পাইছে, প্লাস ওর কাছে একটু ক্রেজি হলে পরে ওর যে আইডিয়া গুলো আছে, ঠিক আছে, মানে খুবই বুদ্ধিমান, মানে এটাকে বলে
ধরো যে ব্যাটেল আইকিউ কোন সময় কি করতে হবে, বা একটা অ্যানিমের উইকনেস, যখন ও হচ্ছে ওর মানে ইয়ের সাথে ট্রেনিং করে না, ওর মায়ের মায়ের কাছে যায় পরবর্তীতে হুম। হয় যে এটা ওর মা, হ্যাঁ যখন হ্যাঁ আমরা হ্যাঁ। জানতাম না, তো তখন ওর মায়ের সাথে যখন ট্রেনিং করে হামনকে আরো এফেক্টিভলি ভাবে ইউজ টুজ করার জন্য, তখন কিন্তু ওই যে তোমার যে একটা যে ঝর্ণা সিজার। মাঝখান থেকে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে যে ও কিভাবে এখান থেকে বের হয়ে যায় বা আস্তে আস্তে ইয়ে হয়, তো এটা এটা আসলে একটা ইয়ে ভালো। জোনাথন জোয়েসটা আমার কাছে আসলে ক্যারেক্টার মনে হচ্ছে ভালো, একটা ওয়াইজ, তারপরে একটু ভালো মানুষই টাইপের যে একটা ইয়ে থাকে না, ওর হুম। মধ্যে ওইটা জিনিস। কিন্তু এই যে জোসেফ জোসটা, ওর মধ্যে ধরো যে একটা ব্যাড অ্যাস হারামিপনা আছে, আরে ও শালা মজা টজা বদমাইশ একটা, করে। কিন্তু ওরে ওরে ফলো করে মজা লাগে অনেক। হ্যাঁ হ্যাঁ, তো এটা মজা লাগছে তো। কিন্তু ওর যে শেষের দিকে গিয়ে যে একটা যে হাত স্যাক্রিফাইস ইয়ে করে দিছে না, হুম। হাত যে একটা কি স্যাক্রিফাইস ইয়ে হয়েছে, তো এটা থেকে এরপরে তোমার কি মানে এটাকে এভাবেই ইয়ে করে থাকে না, তোমার এই যে কোনো লাইফ ফর্মের পাওয়ার টাওয়ার হামন টাউন ইউজ করে এটা হিল করা যাবে? না, ওটা তো ওই যে স্ট্রং হাইম, ওই যে জার্মান যে সোলজারটা ছিল, ও তো ওর জন্য একটা মেকানিক্যাল হাত বানাই দিছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই মেকানিক্যাল হাতের কথাই বলছি, যে ওটা নিয়ে থাকবে নাকি ফিউচারের কথা বলছি, ওটা নিয়ে থাকবে নাকি তোমার আর কি এটা হামন টাউন ইউজ আবার নাকি ওটা নিয়ে না না থাকবে? না, হামন্দে রিজেনারেট করা যায় না, হামন্দে আপনার ব্লাড আটকানো যায়, কিন্তু হামন্দে রিজেনারেট করা যায় না। ও ওইটা দিয়েই থাকে, ওই মেকানিক্যাল আর্ম দিয়ে ওই আর লাইফ কাটাই দেয়। ও, আর আরেকটা তার মানে আছে। কি এখানে আমরা একটু ইয়ে দেখতে না, পাবো তোমাদের বলেন ভাই কি? একটু, এখানে কি তোমার আমরা একটু টেকনোলজিক্যাল বিষয় দেখতে পাবো নাকি, মানে মেকা অ্যানিমে গুলো যেরকম হয় এরকম টাইপের? ও না 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 না, ও অত অত এক্সট্রিম যাবে না, এটা তো জাস্ট স্ট্রং হাইম জার্মান টেকনোলজি, এটা জাস্ট জার্মান টেকনোলজির একটা এক্সাম্পল ছিল। সে খুবই প্রাউড একটা সোলজার ছিল না, তার তো বিশ্বাস ছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হইতেছে জার্মানরাই। তো ওই শুধু ওই স্ট্র হাইমি যে আছে ওই হইতেছে একমাত্র যে এরকম টেকনোলজি করতো, কারণ ওই যে কনস্পিরেসি থিওরি আছে না, যে নাজিদের কাছে যে অনেক স্ট্রং ওয়েপন টোপন থাকতো, যে এই হিটলারদের কাছে, কিন্তু আমরা ওই যে হিটলারের বডিও পাওয়া যায় নাই, এরকম অনেক এক্সপেরিমেন্ট করতো। যে এটাই কিন্তু ওরা কিন্তু এটাই করতেছিল, ওই যে ওরা একটা মূর্তি খুঁজে পাইলো, মূর্তির থেকে কি না কি করে ফেললো, ওটাকে মধ্যে লাইফ নিয়ে আসলো। আবার ওই পিলার ম্যানগুলা যে আসলো, ওই যে তিনজন, ওই যে কাশ যে ছিল ওদের মধ্যে একজন। হ্যাঁ, তো টেকনোলজি অত দূর যাবে না। এই জার্মান টুকি যতটুকু দেখাইছে অতটুকু, এখানে ওরকম মেকা টেকা অত কিছু দেখবেন না। আর আপনাকে তো আমি হয়তো স্ট্যান্ডের কথা তো সামনে বলেই ফেলছি, কারণ ওইটাই হইতেছে ওই যে অনেক বিরাট বড় একটা ফোকাস হবে সিরিজের মধ্যে পরবর্তীতে গিয়ে। আর এই জায়গায় এসে আপনি সবচেয়ে বেশি মজা পাবেন স্ট্যান্ডের মধ্যে। স্ট্যান্ডে আমি তোমার যতটুকু আর কি জানি বা আমার ইয়ে করছি, তো এইটাই পাওয়ার সিস্টেমটা আছে, এটার মধ্যে হবে কিভাবে আমি তো এটাই বুঝতে পারছি না। নতুন কোনো পাওয়ার সিস্টেম আসবে নাকি? আপনি দেখেন কেমনে কি হয়, এটা কিছুটা বলতে গেলে ইয়ার মতো না, ওই যে ওয়ান পিসে যে ডেভিল ফ্রুট আর হাকি আছে না, আপনি বলতে পারেন হাবন হইতেছে একটা হাকির মতন, আর সবার কাছেই আছে মোটামুটি, কেউ যে কেউ এটা শিখতে পারে, কোনো সমস্যা নাই। আর স্ট্যান্ড হইতেছে কিছু ডেভিল ফ্রুটের মতন, এটা সবার কাছে থাকবে না, কয়েকটা সিলেক্টেড মানুষের কাছে থাকবে, কিন্তু যাদের কাছে থাকবে স্ট্যান্ড ইউজাররা মানে ডেভিল ফ্রুট ইউজারদের মতনই, কিন্তু স্ট্যান্ড ইউজাররা এই সিরিজটার মধ্যে তো দেখছেনই তো পাওয়ার সিস্টেমটা কতটা ডিটেলসে ঢুকে। আপনি একটা খুবই সিম্পল একটা পাওয়ার দেখাবে, এই সিম্পল একটা পাওয়ারকে যে কীভাবে কেমনে ব্যবহার করা যায় এটা আপনার কাছে এই সিরিজের মধ্যে দেখবেন। ওয়ান পিসের মধ্যে খালি লুফি আর হাতে গোনা কয়েকটা ক্যারেক্টারকে দেখছি যারা তাদের ডেভিল ফ্রুটকে খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারছে। জোজোর মধ্যে বলতে গেলে অলমোস্ট 90% ক্যারেক্টার তাদের পাওয়ারকে খুব ভালো করে ইউজ করতে পারে, আর বাকি 10% আছে যারা আসলে একটু বোকা টোকা মানুষ, ওরা ইউটিলাইজ করতে পারে না। হ্যাঁ, স্ট্যান্ডে এখানে তো তোমার আসবে, তার মানে সিজন থেকে স্ট্যান্ড দেখতে পাবো না? সিজন 2 থেকে স্ট্যান্ড দেখতে পাবেন না, সিজন 2 একটু বড়। সিজন 2 আমি যদি বলি আপনি যদি একটু, আমি স্পয়লার দিব না, সিজন 2 হইতেছে কিছুটা এটা হলো প্রথমবার স্ট্যান্ড ইন্ট্রোডিউস করছে তো। আর এইটাও কিন্তু স্টিল ড্রাগন বলসের আগেকার কাহিনী চলতেছে, এখন কিন্তু ড্রাগন বলসের ইনফ্লুয়েন্স কোন এই অ্যানিমেতে আসেই নাই তো। আর এটা কিন্তু একটা সেরেন অ্যানিমে, বুঝতেই তো পারতেছেন, মেন ক্যারেক্টার তো বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ হয়, কোনো ইয়াং ইউথ থাকতেছে না, তো এটা সেনেন শো, একটা শোনেন শো না। তো এইখানে স্ট্যান্ড পাওয়ারটা যখন আসবে আপনি একটু একটু কেমন যেন একটু আজব লাগবে, বাট চিন্তার কোনো কারণ নাই। আমি আপনার লোর ধীরে 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 একটু 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 করে সব কিছুরই লোর মানে আনলিশ হবে। আর সিজন 2 যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এক সার্টেন পয়েন্ট আপনার মনে হবে যে এক ঘেমি লাগতেছে,
কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনার হয়তো বেশি অত বেশি বোরিং লাগবে না। বাট আমার কি হয়েছিল, আমি আমার কিন্তু পার্ট 2 মানে সিজন 1-এর লাস্টের যে পার্ট 2 গেছে, জোসেফের যে পার্ট 2, আমার কিন্তু জোসেফের পার্ট আমার বলতে গেলে এখন থার্ড ফেভারিট পার্ট। জোজোর যতগুলো পার্ট আছে থার্ড ফেভারিট পার্ট। তো আমি ওরকম হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে পার্ট মানে সিজন 2 তো এইরকম মানে তাগড়া তাগড়া শুরু হবে, শুরু হয়েছে তাগড়া তাগড়া দিয়ে, শুরুটা খুব মজাদার ছিল, মাঝখানে গিয়ে একটু একঘেয়েমি হয়ে গেছিল। বাট লাস্টের দিকে যায় ভাই, লাস্টের দিকে যায় আবার সেই লেভেলে জোজোর লেভেলে চলে যাবে। তো বড় সিরিজের একটা সমস্যা, বিশেষ করে পুরাতন অ্যানিমের একটাই সমস্যা ছিল, বাট আপনি এনজয় করবেন। আচ্ছা ভাই, আপনি কি ডাব দেখতেছেন নাকি সাব? অবশ্যই সাব। তো সাব দেখতেছেন না, তাহলে তো আপনি ওই জাপানিজ যে ভয়েস অ্যাক্টিং যেটা ওটা আপনি পাইতেছেন, সিজার। ওরা কিন্তু ভয়েস অ্যাক্টিংটা খুব মজা করে জোজোর মধ্যে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই যে তুমি যে হিউমারের কথা বলছিলে না, ওরা কিন্তু তোমার ইতিহাসের অনেক কিছু নিয়ে যথেষ্ট মজা টজা কিন্তু করে, ট্রোলই করে। হ্যাঁ হ্যাঁ, না ট্রোল করে, আবার এই অনেক কন্ট্রোভার্সি থিওরি নিয়েও আসবে। এই যে অনেক আমেরিকানরা বিশ্বাস করে না যে চাঁদে কেউ যায় নাই, চাঁদে ওরা জাস্ট একটা ফিল্ম করছিল একটা স্টুডিওর মধ্যে, অনেক কনস্পিরেসি থিওরি আছে, অনেক মানুষ কিন্তু বিশ্বাস করে। তো এই জোজো কিন্তু এরকম অনেক কনস্পিরেসি থিওরি যেটা রিয়েল লাইফের মধ্যে ছিল, ওটা নিয়ে অনেক 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 কিছু করবে, অনেক মজাদার জিনিসপত্র করবে, আপনারা দেখতে পারবেন। এই যেমন আমি যদি আপনাকে বলি, এটা আপনি কোন সিজনে পাবেন আমি ভুলে গেছি এটা কোন সিজনে ছিল, কিন্তু মনে আছে যে আমি জানি না আপনাকে বলছে কিনা, আমার বাবা আমাকে বলতো যে বাবা যখন ছোট ছিল বাবা মাছের বৃষ্টি দেখছে, যে আকাশ থেকে মাছ পড়তেছে। তো অনেক সময় বাবা আমাকে বলতো যে ওই সময়কে মানুষ বুঝতো না যে আকাশ থেকে মাছ কেমনে পড়ে, বাবা আমাকে পরে লজিক্যাল এক্সপ্লেনেশনটা দিছে। আর ওই সময় বাবা আমাকে বলছিল যে মানুষ ভাবতো যে প্রার্থনা করার পরে যে খাবার আসে না, এই জন্য হয়তো আল্লাহ আকাশ থেকে এরকম করে মাছ ফলাইতেছে, ঠিক আছে, মানুষ এরকম ভাবতো বাবার সময়কার মানুষ। কিন্তু পরবর্তী দিকে এটা জানা গেল যে আমার দেশের বাড়িতে হলো যমুনা নদীর পাশে, তো যখনই কোনো রকম ঝড় হইতো, ছোট ছোট যে মাছগুলো আছে ওগুলা বাষ্পর সাথে উপরে চলে যেত, উপরে চলে গিয়ে সেগুলো বৃষ্টি পড়তো, ওই বৃষ্টির সাথে মাছগুলো পড়তো। এটা দিচ্ছে একটা রিজন। 2 নাম্বার রিজন দিচ্ছে ওই এলাকার মধ্যে প্রচুর বক আছে, বকের ঠোঁট থেকে পা থেকে মাঝে মাঝে মাছ পড়ে যায়, তো ওইভাবে করে মাছ আকাশ থেকে পড়তো। এই যে কনস্পিরেসি থিওরি, এইসব কনস্পিরেসি থিওরি না আপনি অনেক জিনিসপত্র দেখবেন সামনে। আপনি যদি একটু হিস্ট্রির সাথে একটু করে থাকেন, অথবা হিস্ট্রি নিয়ে অত বেশি রিসার্চ না করলেও সমস্যা নাই, ওখানে আপনাকে বলে দিবে যে অমুক দেশে অমুক সালে এইসব হয়েছিল। আপনি একটু গুগল করে আপনি একটু ডিটেল পড়তে পারেন উইকিপিডিয়া থেকে, দেখবেন যে অনেকটা মিলে যাবে। তো ওইটার সাথে পাওয়ার সিস্টেমের একটা কানেকশন করবে, তো আপনার খুব ভালো লাগবে এটা। হ্যাঁ, তুমি আসলে খুব ভালো একটা সিরিজ সাজেস্ট করছো। অনেক দিন হয়ে গেল তোমার ওয়ান পিস দেখার পরে, আমার মনে হয় না কোনো অ্যানিমে আমি এত মনোযোগ দিয়ে দেখছি। যতগুলা তোমার বলো সোলো লেভেলিং বলো বা জেজেকে টাইপের এগুলো অত তোমার ডিটেলস দেখার এরকম কোনো হয় নাই। বাট এটা ওয়ান পিস দেখার পর প্রথম ছিল এক নারুতো, দ্বিতীয় ছিল তোমার ওয়ান পিস, আর এই থার্ড হবে হচ্ছে এই জোজো। আই ডোন্ট নো, এটা হয়তো আমার টপ 3 ফেভারিট লিস্টে চলে আসতে পারে। আমার তো সেকেন্ড ফেভারিট অ্যানিমে, তো লেভেল কিন্তু আছে, ভালো ভালো অ্যানিমে, খারাপ। তোমার টপ 5-এ কোন কোন আছে এটা বলো তো দেখি। আমার 1 নাম্বারে তো অফকোর্স ওয়ান পিস, আমার 2 নাম্বারে হইতেছে জোজো, 3 নাম্বারে হচ্ছে হলো আপনার ভিলেন সাগা, 4-এ হচ্ছে হলো আপনার এই কি বলে অ্যাটাক অন টাইটান, আর 5 নাম্বারে আমার 5 নাম্বারে হচ্ছে হলো আপনার আমি খুব কনফিউজ 5 নাম্বার কাকে রাখবো, কারণ এই 2টা সিজন আছে, আমি খুব কনফিউজ থাকি। একটা হচ্ছে গুরেন লাগান, একটা অ্যানিমে আছে, একটাই সিজনে পুরোপুরি কভার করে। ও না শিট, গুরেন লাগান না। আচ্ছা আমি আপনার লিস্টটা আবার একটু রিঅর্ডার করে দিই, ঠিক আছে। 1 নাম্বারে ওয়ান পিস, 2 নাম্বারে জোজো, 3 নাম্বারে আমার ভিলেন সাগা, 4 নাম্বারে আছে অর্ব অন দ্য মুভমেন্ট অফ আর্থ, এটা এই যে কয়েক সপ্তাহ আগে আমি শেষ করছি। আর 5 নাম্বার হচ্ছে অ্যাটাক অন টাইটান, এটা আমার টপ 5 অ্যানিমে। এর মধ্যে 2-1টা খুবই কমন, বাকিগুলো সবগুলো ইউনিক। আপনি আমি রিসেন্টলি একটা অ্যানিমে দেখছি অর্ব, এটা অনেক আন্ডাররেটেড একটা অ্যানিমে, বাট এটা আন্ডাররেটেড হওয়া সত্ত্বেও এই অ্যানিমে কমিউনিটির মধ্যে বেশ ভালো একটা প্রভাব ফেলছে, মানে ইনফ্লুয়েন্স আনছে। এরা পুরোপুরি রিয়েল লাইফের উপরে বেস করে একটা অ্যানিমে, মানে কোনো পাওয়ার সিস্টেম নাই, এরকম কোনো কিছু নাই। বাট আপনি এটা ফ্রি টাইমে চলে দেখতে পারেন, মানে অনেক স্লাইস অফ লাইফ না, এটা কিছুটা অনেক হেভি আর কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এখানে ডিসকাস করে। যেরকম
এই আমরা যদি আপনি একটু প্রিভিউ দেই, সেটা হইতেছে এটা আমি আপনার একটু সিনোপসিস দিই, কোনো সমস্যা নাই। এই যে স্টোরিটা আছে অন দ্য মুভমেন্ট অফ আর্থ, অর্ব মানে একটা গোল, তাই না? তো এই স্টোরিটা আপনার শুরু হইতেছে 1400 শতকের পোল্যান্ড যে দেশ আছে না, 1400 শতকের পোল্যান্ডের স্টোরি। এই পোল্যান্ডের মধ্যে ওই সময় এই ধর্ম নিয়ে অনেক বেশি, শুধু পোল্যান্ডে না, বলতে গেলে পুরো পৃথিবীর মধ্যে ওই 1400 দশকের দিকে অনেক আগেকার। তো ওই টাইম আসলে পোল্যান্ড বা মেন একটা পোল্যান্ডের মধ্যে, বাট ওই টাইমে ধর্ম নিয়ে অনেক বেশি একটা মানে ছিল, যে যেমন ওদের তো খ্রিস্টান ধর্ম ছিল ওই জায়গার মধ্যে, চার্চের যে ইনফ্লুয়েন্স এটা অনেক বেশি ছিল, মানে মানুষ ধর্ম অনেক ভয় পাইতো, ধর্মেরকে নিয়ে কোনো প্রশ্ন করতো না, কেউ কোনো কিছু বলতো না। তো তারা যারা ধর্মের ছিল, আবার তারা না নতুন কিছু শিখতেও চায় না। তারা যে বলবে, তারা যে ধর্মের বইয়ের মধ্যে যেটা শিখছে এইটা যে তারা ভুল বুঝছে, এটা তারা স্বীকার করবে না। এটা স্বীকার করলে বা কেউ যদি প্রশ্ন করে, তাকে মানে শয়তান বানাই ফেলে, তাকে অনেক ভিন্ন ধরনের টর্চার এরকম করতো, যে এই শয়তান, এইতেছে শয়তান রূপে মানুষ রূপে শয়তান এরকম কিছু একটা, পরে ওকে ভিন্ন আগুনে পুড়াই দিত বা পাহাড় থেকে ফালাই দিত, অনেক করুণ শাস্তি দিত। তো এমন একটা ইয়ার মধ্যে তারা ওই সময়কার মানুষ এটা বিশ্বাস করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরে, মানে পৃথিবীতে সব কিছুর মাঝখানে সূর্য বলেন, চাঁদ বলেন, এই সবগুলো পৃথিবীর আশেপাশে ঘুরে। তো এইটা হইতেছে বলছে, কারণ তাদের মধ্যে ধর্মের মধ্যে লেখা আছে যে মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে, মানুষ এইটা, তো মানুষই হইতেছে মানে পৃথিবী হইতেছিল পুরো ইউনিভার্সের মূল, এইটাকে কেন্দ্র করে সব কিছু ঘুরে। তো আমাদের যে মেইন ক্যারেক্টার আছে, সে খুবই স্মার্ট একটা ছেলে, সে ইউনিভার্সিটির মধ্যে চান্স পাইছে এমন একটা সময়ের মধ্যে। সময় কিন্তু পড়াশোনা কিন্তু সবাই পারতো না, কমন মানুষ যারা ছিল, কমন মানুষরা পড়াশোনা করতে পারতো না, কারণ পড়াশোনা ছিল একদম বিলাসিতার জিনিস, রাজকীয় জিনিস। শুধু রাজার মানুষ আর এরকম হাই ফ্যামিলির না হলে পড়াশোনা কেউ মানে করা নিষেধ ছিল, কারণ পড়াশোনা হলেও খুব উচ্চ শিক্ষিত মানুষদের জন্য ছিল। যারা কমনার মানুষ, যারা এরকম উচ্চ বংশের না, ওদের পড়াশোনা করা অ্যালাউড ছিল না। তো এমন একটা সময়ের মধ্যে সে ভার্সিটির মধ্যে চান্স পাইছে, মানে বলতে পারেন একদম টপ অফ দ্য লাইন, খুবই বুদ্ধিমান। তো ও তারা দেখতে খুব পছন্দ করতো, বুঝছেন, তারা দেখো রাতের বেলা তারা দেখতো। তো সে অনেকদিন যাবত একটা এক্সপেরিমেন্ট করতে করতে দেখলো যে এই যে একটা তারা, এই তারাটা মানে সূর্য এরকম করে খালি আসে আর ডুবে, এই তারাটা, এটা সে মানে একটা ম্যাপে আঁকাইতেছিল, প্রতিদিন এমন করে ড্রয়িং করতেছিল, দেখে যে তারাটা এরকম করে একটা প্যাচ মেরা যায়, মানে এরকম করে গিয়ে এরকম একটা গোল করে ঘুরে আবার এরকম যায়। তার মাথায় আসলো যে দুনিয়ার সব কিছুই সোজাভাবে যায়, মানে সূর্য এমনি করে যায় আর ডুবে, একদিক দিয়ে উঠে একদিক দিয়ে ডুবে, চাঁদও একইভাবে আসে। এই তারাটা, এটা শুক্র তারা, যেটা দেশে আমাদের মঙ্গল না, শুক্র যে গ্রহ আছে, যেটা ওই গ্রহ একটা তারা হিসেবে দেখা যায় না। আপনারা দেখবেন চাঁদের পাশে যে তারাটা থাকে কিন্তু শুক্র তারা বলে। তো ওই তারাটা এরকম একটা গোল করে যাইতেছে, প্লেন যাইতেছে না, এই রানে তার মনে একটা খটকা বাজে, বুঝছেন। তো সে এটা নিয়ে অনেকদিন যেমন ভাবে, চিন্তা করতে করতে একদিন সে যখন এলাকাতে হেঁটে যেতেছিল তার ভার্সিটিতে যাওয়ার জন্য, একটা প্রিজনার, একটা কয়েদি তাকে নিয়ে যাইতেছে। কয়েদিটা মানে নিয়ে যাওয়ার সময় ওই ছেলেটাকে দেখে একটা কথা বলে যে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরে না, আমাদের এই যে সৌরজগৎ আছে, এটাকে কিছু না কিছু একটাকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা আশেপাশে ঘুরছে, পৃথিবীর সাথে আর অনেক কিছু এর আশেপাশে ঘুরতেছে, একটা বিন্দুকে ধরে। এটা যে সূর্য, তারা এটা আবিষ্কার করে না, তারা ভাবছে যে সৌরজগতের কেন্দ্র কিছু একটা আছে, পৃথিবী তাকে আশেপাশে নিয়ে ঘুরতে। তো এইটা নিয়ে বলে যে এই কি পাগলে কি কথা, এটা নিয়ে সে পরে চলে যায়। কিন্তু সে যখন রাতের বেলা আরেকটু বসলো, তারাগুলো একটু অবজার্ভ করলো, ওর সঙ্গে টেলিস্কোপও নাই, তো কি যেন একটা জিনিস আছে, এরকম একটা জিনিস, ওরা এরকম করে এক চোখ দিয়ে খুব ভালো করে চেক করতে হয় যে তারা মুভমেন্টগুলো কীরকম। তো সেই টাইমের মধ্যে খুঁজে বাই করে এই যে ব্যাটার যে একটা কথা কইছে, দেখি তো আমি তার ইয়াতেই যাই। তো সে একটা ফুটা নেয়, একটা ফুটা নিয়ে সে দেখে যে পৃথিবী এরকম করে ঘুরতেছে, যদি ঘুরে আশেপাশে, এবং শুক্র তারাও যদি ঘুরে, তখন সে একটা ক্লিক হয় যে যদি একটা কেন্দ্রকে করে ঘুরে, আর আমাদের শুক্র আর আমাদের পৃথিবী আর অন্যান্য হচ্ছে তারা বা গ্রহর যদি চলমান যে গতি আছে সেটা যদি ভিন্ন হয়, তাহলে একটা পয়েন্ট আসবে, যে পয়েন্টের মধ্যে পৃথিবী 2বার চক্কর দিবে ওই একটা তারাকে। তো এখানে একটা রাউন্ড এরকম একটা জিনিস তৈরি হবে। ওইখান থেকে ওই বুঝা ফেললো যে না, পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরে না, পৃথিবী একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছে। কিন্তু সেইটা যখনই তার একটা টিচার বা বলেন তার বাবার মতো একটা ফিগার তার কাছে বলে যে এই জিনিসটা ভুলেও বইলো না, বললেই তোমার সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিবে। এইটাই হইতেছে এটা স্টোরিটা এরকম হইলেও এখানে সবচেয়ে বেশি বড় ক্যাচ যেটা সেটা হইতেছে
আপনি যে একটা ক্যারেক্টার বললাম না, এই ক্যারেক্টার স্টোরি দেখতেছেন, 3-4টা এপিসোড যাওয়ার পরে এক স্টোরি আর দেখাবেই না, বাদ বাদ দিয়ে অন্য একজনের স্টোরি দেখাবে। এবং অন্য একজন কিন্তু এত শিক্ষিত বা এরকম কোনো মানুষ না, কিন্তু সামহাও এইটার সাথে রিলেশন আইসা পড়বে। এর মধ্যে একজন আছে হলো ব্যবসায়ী, একটা ব্যবসায়ী কেমনে কেমনে তারা ইয়াতে আইসা পড়ে। একটা আছে হলো সোলজার, রাজার যে সিপাহী থাকে, ওই সিপাহীর মধ্যে একটা কোনো উচ্চ র্যাঙ্কেরও না, নর্মাল একটা সিপাহী, ও সামহাও এটার মধ্যে ঢুকে যায়। এরকম ভিন্ন ভিন্ন পদের মানুষ ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ঢুকে, এবং খুবই ইউনিক একটা অ্যানিমে। আর এটা অনেক বছর, আপনি বললেন না যে এই ওয়ান পিস দেখার পরে জোজোই হয়তো আপনাকে একটু ইন্টারেস্ট তুলছে। আমি জোজো তো ভালোই আগে দেখছি, ওয়ান পিস আর আগে দেখছি। এইটার দেশে হলো নেক্সট অ্যানিমে যেটাকে আমার একটু বেশি ইন্টারেস্ট বাড়াইছে। অ্যাটাক অন টাইটানকেও আমি বলবো যে অ্যাটাক অন টাইটান সিজনের লাস্টের দিকে গিয়ে একটু একটু ফাম্বল আপ করে ফেলছিল আমার মধ্যে। আমার মধ্যে সিজন 3 অ্যাটাক অন টাইটানের বেস্ট সিজন 4 অত বেশি ভালো ছিল, বাট আহামরি কিছু ছিল না, আমাকে অত বেশি অবাক করে নাই, স্পেশালি যতটা স্পয়লার আমি অলরেডি পেয়ে গেছিলাম ফেসবুকের মধ্যে, থ্যাঙ্কস টু অ্যাটাক অন টাইটান ফ্যান্স। অর্বের মধ্যে জিনিসটা টোটালি আলাদা ছিল, আমার খুবই ফ্রেশ, পপুলার না, কেউই কথা কইতেছে না অর্ব নিয়ে। আমি দেখছি, দেখা শেষ করলাম, মাথা ঘুরাই গেছে দেখার পরে। খুবই ইমোশনাল একটা শো ছিল, খুবই 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 ফিলোসফিক্যাল একটা শো, মানে অনেক ফিলোসফি আছে এর ভিতরে, অনেক হেভি হেভি টপিক না কথাবার্তা বলে। আর এটা দেখার পরে আমি টিজে ভাইকেও সাজেস্ট করছি, টিজে ভাইও দেখতেছে। আপনার সাথে এরকম ভিডিও করছি, হয়তো টিজে ভাইকেও নিয়ে আসবে এরকম করে অর্বের একটা রিভিউ দেওয়ার। ও আচ্ছা আচ্ছা। তো যেহেতু এটা একটু ফ্যান্টাসি টাইপের অ্যানিমে না, তো আপনার যদি ফ্রি টাইম থাকে আপনার চাইলে একটু দেখতে পারেন, 1-2টা করে এপিসোড জাস্ট লাগাই দিলেন, ইউনিক একটা শো, তো খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, যেহেতু আমরা অনেকটা সাইড ট্র্যাক হয়ে গেছিলাম, বলছিলাম 10 মিনিটে শেষ করবো, বাট 40 মিনিট হয়ে গেছে সামহাও। অ্যান্ড আমি আর আগাইতেছি না, আপনি আপনার মতামত দিছেন, আপনার প্রশ্ন, আপনার থিওরি সবই বলছেন, আমার যতটুকু জানার ইচ্ছা আছে ততটুকু আপনিও অ্যান্সারগুলো দিয়ে ফেলছেন। তো হয়তো আমাদের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিই, চাইছিলাম 10 মিনিটে শেষ করতে, বাট 40 মিনিট হয়ে গেছে। আর পার্ট টু না, সিজন টু শেষ হলে হয়তো আবার একদিন আমরা বসবো নি, আমাকে আবার নক দিন সিজন 2 শেষ হলে। হ্যাঁ হ্যাঁ, আমি সিজন 2 তোমার আজকে থেকে দেখা শুরু করবো, আজকে দেখি 2-1টা এপিসোড দেখবো, তারপর আবার কাল থেকে হয়তো, এখন ফ্রি টাইম বাসায় আছি। ও, তো এখন আপনার তো তার মানে এপিসোড 1 দেখে আমরা একটা ডিএম এর মধ্যে নক দিবেন আপনার এপিসোড, তাহলে পডকাস্ট শেষ হলে, পডকাস্ট আমাদের এই ভিডিওটা শেষ হলে আপনি যে এপিসোড 1টা দেখে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ভিডিও আমরা এই জায়গায় রাখি। অ্যান্ড সাবস্ক্রাইব করলে করো, না করলে না করো, আমার সমস্যা নাই। বাট আমরা গ্র্যাজুয়েট ভাই চ্যানেলটাকে চেক আউট করে দিয়ে আসতে পারো, তার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক যেটা, সেটাই ক্লিক করবা, ভাই চ্যানেল পেয়ে যাবা। সে ভিন্ন ভিন্ন অ্যানিমের পাওয়ার সিস্টেম নিয়ে ডিসকাস করে, ভিন্ন ভিন্ন অ্যানিমে নিয়ে ডিসকাস করে, এবং সেটা চ্যানেলের মধ্যে নতুন কিছু করবে। একটু আমাদের ভাই একটু বলছে, একটু হিন্ট দিছিল আমাকে যে নতুন কিছু করতে চাপ। তো এটাই ছিল আমাদের ভিডিও। অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে চলছে, ঠিক আছে। তো তোমরা একটু দেখো, আর প্লাস আমরা একটু অ্যানাউন্সটা দিয়ে দিই, আমি হচ্ছে আকানোর সাথে একটা ভিডিও করছি, ভিডিওটা পডকাস্ট, সেটা হলো তোমার আমরা ওয়ান পিস ইন্ডিং থিওরি নিয়ে কথা বলছি, যে ওয়ান পিস শেষ হতে পারে। সেই ভিডিওটা ঈদের পরপরে চলে আসবে, সেটাও তোমরা দেখতে পারো। সেখানে আমরা অনেক ইন্টারেস্টিং থিওরি দিছি, আশা করি স্পেশালি যারা ওয়ান পিস আছে তাদের অনেক ভালো লাগবে। ইয়েস। তো এই নেই আজকে ভিডিও, আমরা যাই, হয়তো সামনে এরকম অন্য কোনো গেস্ট বা অন্য কেউ আসবে, বা আমাদের গ্র্যাজুয়েট ভাই আবার আসবে। এতটুকু ছিল, বাই।